রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা আলোচনায় যাব তার আগে একটি গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, কোনো গণমাধ্যমেও খবর এসেছে। প্রধান উপদেষ্টা 9 জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন তার পার্সোনাল কাজে, এবং সেখানে আপনার দল অর্থাৎ বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন একটি খবর আমরা জানতে পেরেছি। আসলে কি সে ধরনের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। উনি যদি ডেট না দিতেন, যে এপ্রিল বা এখনো নির্দিষ্ট না বলতেন, তাহলে হয়তো তারেক রহমানের সময় ওনার বৈঠক হতে পারত। এখন তো উনি নিজে মনেই করবেন যে তারেক রহমানের সাথে কথা বলতে গেলে তারেক রহমান যদি বলে বসেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে, তাহলে তখন উনি কি উত্তর দেবেন? সেই কারণে এই যে গুঞ্জন যেটা আছে, দেখা নাও হতে পারে। আমিও সেটা মনে করি, এটা নাও হতে পারে। কিন্তু উনি যদি মনে করেন দৃঢ়তা নিয়ে, স্বচ্ছতা নিয়ে, যে ঠিক আছে ডিসেম্বরে, আমি বলেছি এপ্রিল 23টি দল এখন চাচ্ছে ডিসেম্বর মধ্যে, তো ঠিক আছে তার কথা বলি, আমি সমস্যা কি আছে? আর ডিসেম্বরে করলে ওনার সমস্যা ঠিক, এপ্রিলে করলে ওনার কি এত লাভ? ডিসেম্বরে করলে কি ক্ষতি? এপ্রিলে করলে ক্ষতি হলো দেশের ক্ষতি। এখনো পর্যন্ত যে অবস্থা, আপনারা তো সাথে সাথে বৈঠকে বসলেন এবং তারেক রহমানও সেই বৈঠকে ভার্চুয়ালি জয়েন করেছিলেন, এবং আপনারা এটা প্রত্যাখ্যান করেছেন। আপনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হওয়া উচিত, যেমনটি আপনি নিজেও এখন বলছেন। আপনার কি মনে হয় এটি প্রধান উপদেষ্টা বিশেষ কোনো লক্ষ্যকে সামনে রেখে, বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে এপ্রিলে কথা বললেন, নয়তো এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কারোর সঙ্গে তিনি আলোচনা করলেন না, তিনি তার মতো ঘোষণা করে দিলেন এবং বরাবরই যা বলে আসছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন? সেখানে দেখলাম যে জামায়াতে ইসলামী যখন বলল যে এপ্রিলের মধ্যে হতে পারে, গত কয়েকদিন ধরে তারা আমার একটি বক্তব্য দিচ্ছিল, ঠিক সেই হিসেবেই তারা আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যটি পেলাম। আপনার কি এমনটি মনে হয়? হ্যাঁ, আমার কাছে এমনটি মনে হয়। আরো মনে হয় যে উনি নিজেই এই জিনিসগুলো জটিল করছে। উনি এই যে জাপানি কথাটা বলা মোটেই উচিত হয়নি। বিএনপির আমরা খুব আঘাতপ্রাপ্ত হয়েছি। একটি দল আমাদেরকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন। তারপর এখন জামাত যেহেতু চাচ্ছে, জামাত আবার মাঝখানে স্থানীয় সরকার নির্বাচনও চায়, তারপর তারা এপ্রিলের কথা যদি বলেছে, তাহলে আমাদের কথা কেউ উনি প্রাধান্য দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আর কি। যে বিএনপি যেহেতু বলেছে ডিসেম্বর, সেই কারণে উনি বিএনপির কথা যেন বাস্তবায়িত না হয় এরকম টেন্ডেন্সি ওনার মধ্যে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। তাতে আমার মনে হয় উনি বিএনপিকে শত্রু কেন ভাবেন আমি জানি না, কিন্তু ওনার তো ভাবা উচিত বিএনপি তো ওনার শত্রু না। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন কিন্তু। বিএনপিকে আসলে শত্রু মনে করছে, নাকি তাদের আসলে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে? এবং এর আগে আমার সঙ্গে একটি আলোচনা আপনি বলছিলেন যে বিদেশ থেকে যারা ওহী নাজিল করে তাদের অনুযায়ী প্রধান উপদেষ্টা চলছেন এবং সেইগুলোই ইম্পোজ করার একটা চেষ্টা আমরা সবসময় দেখছি। এই যে ওহীগুলো নাজিল হচ্ছে, সেই ওহী নাজিলের ভিত্তিতেই কি উনি এপ্রিলের নির্বাচনের ডেটটি ঘোষণা করলেন? এপ্রিলের নির্বাচন ডেট ঘোষণা করেন, নির্বাচনটা হবে না এবছর, ওই বছর হবে না। উনি সেই দিকে এগোতে চান বলে আমি মনে করি। কারণ ওনার সাথে যারা আছেন এবং ওনার সাথে এই উপদেষ্টা পরে যারা আছেন, তাদের এই দেশে কোনো রকমের আন্দোলন সংগ্রামের কোনো অবদান নাই। দেশে তো কোনো অবদান নেই। ওনারা বিদেশে থেকে নিজেদের সুখ শান্তি সুন্দর লাইফ ওনারা বিদেশে বসে যাপন করছেন। ওনারা হঠাৎ করে এসে ওনার দয়ায় বা ওনার অনুগ্রহে ওই সমস্ত লোকগুলো এসে এখানে উপদেষ্টা হয়েছে, তাদের কোনো দায় দায়িত্ব বলে কোনো জিনিস নেই। আন্দোলন যদি একটু জোরদার হয়, যদি বোঝে যে সরকারকে নির্বাচন দিতে হবে বা নির্বাচন না দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে, তখন দেখা যাবে তার আগে, যেমন শেখ ফ্যামিলি পুরাপুরি কিন্তু আগে চলে গেছে, প্রধানমন্ত্রী গেছে তো পরে, কিন্তু তার আত্মীয় স্বজন দেখেন না, একজন আছে নাকি ধরা পড়ছে, একজন, সব চলে গেছে। তার আরো পাশাপাশি আরো অনেক লোক কিন্তু আন্দাজকে মুখে যতই বলেছে যে ক্ষমতা ছাড়বো না, ক্ষমতা আমরা পালাবো না, কিন্তু তার লোকজন কিন্তু পালিয়ে গেছে অনেকেই। তো এরা তো আরো আগে পালাবে। এরা পরিস্থিতি আরো সৃষ্টি হলে থাকে না, তো দীর্ঘদিন নাই, সীমারেখা নাই, যেটা 27 সাল পর্যন্ত থাকতে পারে, 28 সাল পর্যন্ত থাকতে পারে, তা তো না। যে কোনো মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট মানে যে কোনো মুহূর্তে তাদের একটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা। নির্বাচনটাই যে তারা না দেয়, তারা যে অনেক কিছু তারা এখানে সংস্কার করতে নিয়ে এসেছেন যেগুলো প্রয়োজন নাই, যেমন মুক্তিযুদ্ধ কি হবে না হবে, মুক্তিযুদ্ধের সংখ্যা পরিবর্তন করা, এটা সমস্ত আননেসেসারি, কোনো দরকার ছিল না এগুলো। ওনারা অ্যাডভাইস করতে পারতেন যে আমরা যে কদিন আগে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাটা একটা নির্মমভাবে তৈরি করি, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বাদ দিই, সেটা করতে পারতেন। না করতে গিয়ে ওনারা একদম ওই শাসন কাল বা স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করে ফেরার চেষ্টা করেছেন। এরকম ভাবে বিভিন্ন দিকে ওনারা যাচ্ছেন, যেগুলো যে সংস্কারগুলি করতে চায় সেই সংস্কারগুলি
কোনোভাবে গ্রহণযোগ্য না। নিজেই সৃষ্টি করেছেন। যেটা আজকে যতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে সবগুলো কিন্তু নিজে করেছেন। উনি প্রথমেই ধরেন আপনার বলে আমি ছাত্রের দ্বারা অ্যাপয়েন্টেড। এটা লজ্জাস্কর ব্যাপার। ছাত্রের দ্বারা উনি অ্যাপয়েন্টেড। এত লোক আন্দোলন করলো, জীবন দিল, মানুষ সংগ্রাম করলো, রাজনৈতিক দল করে রাস্তায় থাকলো। উনি কারোর কথা স্বীকার করলেন না। উনি ছাত্র অ্যাপয়েন্টেড। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। উনি আবার ধরেন বিল ক্লিনটনের সামনে বলেন এরা দুজন মাস্টার মাইন্ড। এখানে আন্দোলনকারী যারা আমরা ছিলাম তাদের আমাদের বুকের উপর উনি পদাঘাত করলেন। আবার উনি ছাত্ররা রাজনৈতিক দল করবেন না, ওদের জোর করে ছাত্রদের দিয়ে দল করালেন। দল করানোর পরে এই যে ছাত্ররা নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে, এরা না আসে কেন, এরা ক্ষমতায় দাপট দেখাচ্ছে, কিন্তু কয়েকদিন পর যখন নির্বাচন হবে তখন এদের অবস্থানটা কি হবে বলেন তো? এরা কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে ছেলেগুলো বিবাদে ফেললো, এরা তো হিরো হয়ে থাকতে পারতো। এরা তো এই দেশের মানুষের কাছে হিরো হয়ে থাকতো যদি এরা ওই অবস্থায় থাকতো যে ঠিক আছে আমরা লেখাপড়া শেষ করি, একটা পর্যায়ে দেশটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসি, তারপরে আমরা রাজনীতি করি না করি পরে সিদ্ধান্ত নেবো। না, তা না, ইনি ছাত্রদের রাজনীতি করলেন, একটা দল করলেন। সেই দল কালকে কি বলেছে? কি বলেছে? তারা বলেছে এই নির্বাচন কমিশন ওদের নির্বাচনে যাবেন না। বলেন তো আপনি, যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখই দিলেন না, সেই নির্বাচন কমিশনের অধীন নির্বাচন করবেন না। তাদের সবাই তারাই গুরুত্ব পাচ্ছে তো, তারা নিবন্ধিত এখন রেজিস্ট্রেশন হয়নি, এতে নির্বাচন করে নিবন্ধিত হয়নি। আর তারা যা বলছে তাই হচ্ছে, তাই করছে। এবং ওনার কথা তো একটা, ওনার কনসিস্টেন্সি কথার সাথে আর কি। উনি বিদেশে গিয়ে গল্প করে বলে আসলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমার কোনো রকম অভিপ্রায় নাই, বা আমি এই ধরনের কোনো চিন্তা করি আওয়ামী লীগ আওয়ামী লীগে নিবে বললেন। এই ছেলেরা যখন দাবি করলো তখন সে দাবি কয়েকদিন কিছু লোক নিয়ে ওখানে ইয়ে জ্বালিয়ে ই করলো, অবস্থান নিয়ে যমুনার সামনে বা শাহবাগের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। আমরা চাইছি ঠিক আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু উনি বললেন মুখে এক কথা, ঠিক তেমনি ভাবে উনি বললেন নির্বাচনটা দিবেন। কিন্তু কালকে যখন নির্বাচনের ডেট বা শিডিউল ঘোষণা করবে তখন এনসিপি এবং জামাত যদি বলে যে না নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, সমস্ত সংস্কার হতে হবে, সমস্ত বিচার হতে হবে, তারপর নির্বাচন, এবং এই নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে, তারপর নির্বাচন। তার মানে কি, তখন উনি বলবেন যে ঠিক আছে, তারা এরা যখন চাচ্ছে না তখন নির্বাচন কমিশন পরিবর্তন করি। মানে মোট কথা হলো যে উনি নির্বাচনটা কোনোভাবেই যে না হয়, এটা আমার অভিপ্রায়। যে কোনো মূল্যে কোনো একটা ওসিলা দিয়ে নির্বাচনটা মানে বন্ধ করে অনন্তকাল থাকার ওনার একটা অভিপ্রায় আছে। তা নাহলে এই সমস্ত কথাগুলো উনি কেন বলবেন বলেন? এই সমস্ত কথাগুলো কোনো দরকার নেই তো। তারপরে উনি যে কয়টা মানে অন্যায় করেছেন, মহা অন্যায়, কোনো সরকার প্রধান এ পর্যন্ত কিন্তু করেন। জেনারেল এরশাদ একজন সামরিক সরকার ছিল, অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, দুর্নীতি করেছেন, কিন্তু উনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেননি। হ্যাঁ, উনি ম্যান পাওয়ার ব্যবসা করার চেষ্টা করেন নাই, উনি বিশ্ববিদ্যালয় স্থাপন করার চেষ্টা করেন নাই, ওনার নিজস্ব কোনো আত্মীয় স্বজনের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তাদের ট্যাক্স মওকুফ করার চেষ্টা করেন নাই। কিন্তু উনি নিজে কি করলেন? গ্রামীণ ব্যাংকে আপনার ওনার যে প্রতিষ্ঠানগুলো তার ট্যাক্স উনি মওকুফ করলেন কয়েকশো কোটি টাকা, তারপর ট্যাক্স কমিয়ে দিলেন, এবং উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছেন, উনি ম্যান পাওয়ার ব্যবসা করতে যাচ্ছেন, যাবার লোক যাবে তার কোম্পানির মাধ্যমে যাবে, ম্যান পাওয়ার উনি লাইসেন্স নিতে যাচ্ছেন, উনি গ্রামীণ ইউনিভার্সিটি, আপনার গ্রামীণ মেডিকেল। ইউনিভার্সিটি করলেন। এই যে জিনিসগুলি, এটা একটা সরকার প্রধানকে এগুলো কাজ, এই ব্যবসা করা ওনার একটা কাজ। উনি প্রথম ওনার মামলা প্রত্যাহার করে নিলেন। আমাদের মামলা কিন্তু এখন সব প্রত্যাহার হয়নি, এবং উনার মামলা প্রত্যাহার করে ওনার ট্যাক্স মাফ করে নিলেন, ট্যাক্স দিলেন মাফ করে নিলেন কয়েকশো কোটি টাকা। কেন? তাহলে সব মানুষকে মাফ করে দিবেন উনি? এই জন্য ওনার কথার সাথে কাজের কোনো মিল নেই। এখন উনি আমি একটা নোবেল গুরুতর পেয়েছিলেন। গুরুতর বিষয় প্রশ্ন করতে চাই আপনার কাছে। উনি মানে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে, বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনার বিষয়ে যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন, এবং আ করিডোর ইস্যুটাও একটা গুজব ছড়ানো হচ্ছে। এখন করিডোর ইস্যুতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান নিজে কথা বলেছেন। বন্দর ইস্যুতে কথা বলেছেন। আপনারা বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া এগুলো কেউ করতে পারবে না, এবং আপনারা তো বন্দর করিডোর ইস্যুতে একেবারে বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের স্বার্থে। আপনারা যেটি বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি। এবং একই হুম, সঙ্গে আপনার দলের শ্রমিক সংগঠন, শ্রমিক দল চট্টগ্রাম বন্দরে অলরেডি তারা কর্মসূচি পালন করে আসছে, পালন করছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে বড় কর্মসূচিতে যাবে বলে আমরা যেটা শুনেছি। তার এই না, মন্তব্য কাদের প্রতি? আপনাদের এবং সেনাপ্রধানের প্রতি স্পষ্টভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মানে প্রতিহত ঘোষণাটা দিলেন কেন? মানে আপনার কি মনে হয়? না, এটা তো উনি খুব ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন। উনি বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেল করার দায়িত্ব দিবেন, আর সেটার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে উনি কি বলেছেন? প্রতিহত করতে হবে যথোপযুক্ত তাদেরকে। মানে প্রতিরোধ করতে বলেছেন। এটা উনি বলতে পারেন না? শ্রীরাম বন্দর কি উনার একার? নিজের সম্পদ এটা? আমরা কোনোভাবেই, আমরা ৫৩ বছর পর, আমরা আগে
এটা লুজিং কনসার্ন ছিল, এখানে লস হতো, লোকসান হতো। এখন তো লোকসান হয় না, এখন লাভ হয়। এখন আমাদের দেশে যারা টেকনিশিয়ান যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা এখন যথেষ্ট বিমানবন্দর এই সমুদ্র বন্দর চিরাং পোর্ট চালু রাখার জন্য বা পরিষ্কার ভাবে সুন্দরভাবে হ্যান্ডলিং করার জন্য যথেষ্ট। তারা এখন কেন আমরা বিদেশি কাজ দেবো বলেন তো? এবং বিদেশিদের কাছে দেওয়ার বিরোধিতা করলে তাদেরকে প্রতিরোধ করতে পারবেন, এটা উনি বলতে পারেন না, তো কোনোভাবেই পারেন না। তাহলে উনি যেটা বললেন মানবিক করিডোর, তারপর বললেন মানবিক কি বললেন একটা পাইপলাইন, কিসের চ্যানেল। মানবিক পাইপলাইন, কিসের মানবিক, উনি কি দিতে পারেন না? আমরা বলেছি যে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমরা বলবো বিএনপি যদি আল্লাহ রহমতে নির্বাচিত হয়, তাহলে আমরা কোনোভাবেই আমরা মানবিক করিডোর বলেন আর মানবিক ওই যে পাইপলাইন বলেন, আমরা এগুলি দেব না। কারণ মিয়ানমারে যথেষ্ট বিমানবন্দর আছে, মিয়ানমারে যথেষ্ট সমুদ্র বন্দর আছে। অন্যান্য চ্যানেল ও তো রয়েছে, শালা অন্যান্য যেখানে রুটও না রয়েছে। হবে সেখান থেকে যাবে, আমার এখান থেকে যাবে কেন? আমার এখান দিয়ে যাওয়া লাগবে কেন? আমরা এটা কোনোভাবেই দেব না। আর আমরা এই যে পোর্টের কথা যেটা বললেন, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনার মনে হয় যে এটা প্রত্যাহার করা উচিত। কারণ আমরা কিন্তু কোনোভাবেই আমরা বিদেশিদের কাছে আমাদের বন্দর নিয়ন্ত্রণ তুলে দিতে পারি না। কেন দেবো আমরা বলেন? এগুলি কি ওনার একার জিনিস? উনি, আমার মনে হচ্ছে যে উনি বিদেশি প্রেসক্রিপশনে চলছেন, বিদেশিদের সন্তুষ্ট করার জন্য। উনি যে সারা জীবন দেশের মানুষকে সন্তুষ্ট করেন নাই, সারা জীবন বিদেশি সন্তুষ্ট করার জন্য বিদেশি অর্জন করেছেন, এই দেশ থেকে তো উনি অর্জন করেননি উনি। এবং উনি এই যে দেশে এত সাইক্লোন হয়েছে, দুর্যোগ হয়েছে, আইলা হয়েছে, উনি তো আমরা দেখেছেন যেমন ব্যাংকের পক্ষ থেকে বা ওনার পক্ষ থেকে 10 কোটি 20 কোটি টাকা অনুদান দিয়েছে। এই যে এইসব অসহায় মানুষের পাশে দেখেছেন কোনদিন? কোনদিন দেখেছেন? কোনদিন দেখেন নাই। এখন ওনাকে বানানো হয়েছে, ছাত্ররা ওনাকে বলেছে, আমরা সমর্থন করেছি, ঠিক আছে। এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতিতে উনি এখন একটা ইম্পর্টেন্ট একটা ব্যক্তি, তাহলে উনি আমাদের দেশে কাজে লাগবেন আমাদের জন্য। কিন্তু কাজ করতে যদি উল্টা কাজ হয়ে যায়, বন্ধ দিতে চান, করিডোর দিতে চান, নির্বাচন নিয়ে যদি আপনি এরকম করেন, একচোখা দৃষ্টি যদি ওনার থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তো আমরা ওনাকে সার্বিক সমর্থন আমরা দিয়েই যাচ্ছি। কিন্তু এরকম তো হতে থাকে, তো আমাদেরও তো একটা করে মনে হতে পারে আমরা সমর্থন দিয়েই যাব। আর উনি আমাদের বিরুদ্ধে যা যা করার দরকার, যারা যারা আমাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়েই উনি উৎসাহিত করবেন, তাদেরকে উনি উৎসাহ দান করবেন। তাহলে এটা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার তো। মানে আপনারা কোন পথে যাবেন? নির্বাচনের যে দাবি ডিসেম্বরের মধ্যে, সেটি তো আর সরকারের পক্ষ থেকে মানা হচ্ছে না, এবং জুনেও বা নির্বাচন বা এপ্রিলে নির্বাচন হয় কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এই জায়গা থেকে আসলে বিএনপি কি করতে যাচ্ছে, বা আন্দোলনের আপনাদের রূপরেখাটা কি? না, আমাদের এখানে আমাদের স্থায়ী কমিটি বসবে এখন। ছুটি চলছে, ছুটি শেষ হোক। আমরা চাই যে সরকারের কাছে ওই পর্যায়ের জন্য আমাদের যেতে না হয়। তার তো এখানে সেটার পক্ষ না, এরশাদের মধ্যে সেটার ক্ষমতা নেই, নির্বাচিত হয়ে আসছে, অথচ ছাড়বে কেন? আওয়ামী লীগ বিগত সরকারের মধ্যে তার তো আমি আমি জোর করি হোক, যেভাবে একটা নির্বাচন করেছি 5 বছর ক্ষমতা থাকার জন্য, অতএব ছাড়বে। ওনার তো তা না, ওনার তো ডিসেম্বর দিতে সমস্যাটা কি ওনার? উনি 4 মাস পরে যখন দিতে পারেন, 4 মাস আগে দিতে সমস্যা কি? নির্বাচন কমিশন তখন রেডি, তখন ওনার দিতে সমস্যাটা কি? অতএব উনি মত পরিবর্তন করতে পারেন। আমরা চাই সেখানে আন্দোলন কোনো সংগ্রামের করা গভীর না লাগে। ষড়যন্ত্র, কোনো গভীর ষড়যন্ত্র গন্ধ কি আপনারা পাচ্ছেন? যদিও বারবার না, ষড়যন্ত্র কথা ষড়যন্ত্র বলছেন। মানে এপ্রিলে নেওয়া অর্থ ষড়যন্ত্র। এনসিপি যখন বলে যে আমরা নির্বাচন, নির্বাচন কমিশন নির্বাচন করব না, সমস্ত সংস্কার করতে হবে, সমস্ত বিচার করতে হবে, এটা সম্ভব না তো। 10 মাস আপনি কি করেছেন বলেন? 10 মাস 10টা কাজ দেখান যে 10টা কাজ করেছেন, আমাকে আর 5 মাস সময় দেবে, 5টা কাজ বলেন, কোন কোন কাজটা করেছেন বলেন তো? আজ পর্যন্ত দুর্নীতিবাদীকে ধরতে পেরেছেন? এই যে ব্যাংকগুলি ধ্বংস করে দিয়েছে, লুট করে নিয়ে গেছে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, এই যে কুরিন, কি করেছেন বলেন তো? একটা ধরে নিয়ে আসতে পারছেন? একটা টাকা উদ্ধার করতে পেরেছেন? এই যে কোটি কোটি, হাজার হাজার কোটি না, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গেছে বিদেশে, আপনি কি করতে পেরেছেন বলেন তো? আপনি কি আমরা শেষ করতে করবো পেরেছেন? হাবিবুর রহমান। যদি তাই হয়ে থাকে, ষড়যন্ত্রের কোনো গন্ধ আপনারা খুঁজেই পান, বা সেরকম যদি কোনো ধরনের নেতিবাচক মানসিকতা তাদের মধ্যে আপনারা দেখেই থাকেন, তাহলে কি এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? না, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এই কারণে, সরকার জানেন এখন তো কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায়, এমপি মন্ত্রী তো নাই। এমপি মন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করতে গেলে পরে সে যে সরকারই করুক না কেন, সে 2 নম্বরই করবেই, সে ভোট চুরি করবেই, ভোট ডাকাতি করবেই। এবং এমপি মন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করলে তারা সুবিধাজনক অবস্থা থাকতে পারে, কিন্তু তা নাই। অতএব এখানে জনগণ ভোট দিবে, এখানে ওই জনগণকে জনগণের ওই ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো এখানে ওই ধরনের কোনো শক্তি মাঠে নেই। জনগণ ভোট দিতে দিবে না, ভোট কেড়ে নেবো, নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেব না, এই ধরনের সুযোগ না। কারণ জনগণ তো সোচ্চার, জনগণ কোনোভাবেই দলীয় সরকার যেহেতু ক্ষমতা ওনারা না, ওনাদের নিজস্ব শক্তি নাই। ওনারা যাদের ওর ভরসা করছে তাদের শক্তি খুব একটা বেশি নাই তো। এনসিপি তো এইভাবে সংগঠিত এখনো হয়নি। আর জামাত স্বাধীনতা বিরোধী শক্তি, এদেশের মানুষ জামাতকে কোনোদিনও
আর রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দিবে না। এবং ইতিমধ্যে যে মিথ্যাচারে তারা লিপ্ত হয়েছে, সে কারণে আমি মনে হয় যে, এবং এই সরকার জামাতকে বেশি প্রাধান্য দিচ্ছে, দেওয়ার কারণে আমি বলবো জামাতকে সমর্থন করে সরকার যদি মনে করে জামাতের উপর ভরসা করে যে এদেশে নির্বাচন দিবে না বা আমরা যে যেভাবে চাবো সেভাবে চলবে, তাহলে সরকারের বড় ভুল করবেন। এবং সেই ভুলের কারণে সরকারকে কিন্তু খেসারত দিতে হবে। ওই জন্য আমাদের জনগণের সমর্থন নিয়ে জনগণ যা চায় আমরা তাই করবো। কি ধরনের খেসারত দিতে হতে পারে? আপনি যদি একটা লাইনে বলেন, আমরা শেষ করবো। কি ধরনের এক লাইনে খেসারত বলে দেওয়া হতে পারে? আওয়ামী লীগ কিন্তু যদি 24 সালে যদি সব দলকে নিয়ে নির্বাচন করতো তাহলে পালাতে হতো না, হয়তো বিরোধী দলে থাকতো। হুম, হুম। নির্বাচন না দেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে, অন্য অবসান দুঃসান্ত ছিল। এখন কিন্তু দেশ খুব ভালো চলছে না, নানা সংকট চলছে, জিডিপি কমে যাচ্ছে, দেশে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। এই নির্বাচন না দিয়ে যদি তারা ষড়যন্ত্র করতে থাকে, এমনও হতে পারে তারা ওই সেফ এক্সিট যেটা বলে আর কি, যে সুন্দরভাবে কিন্তু সেই বিজয় তারা নাও নিতে পারে, নাও নেওয়ার সুযোগ তাদের হতে পারে। আন্দোলনের মধ্যে দিয়ে তাদের বিজয় হয়ে যেতে পারে। And একটা আন্দোলন শুরু হলে তাদের দলে তাদের এই ভোটের পরে অর্ধেক থাকবে না, অর্ধেকের বেশি তার দেশ অনেক ছেড়ে চলে যাবে। তখন অনেক অনেক এরা ধন্যবাদ কি করবে? জনাব হাবিবুর এটা আমার রহমান। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। মোটামুটি আপনি অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন আজকের আলোচনায়। ভালো থাকুন আপনি, দর্শক আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।